নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপার পার্ট 3 অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, এখানে একের দাগের যে অঙ্কটি দিয়েছে বলা হয়েছে 25/0.002 সমান কত। এটিকে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, এর মানটি কত হবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে আমরা সমাধান করলে কি পাবো? অতএব 25 ভাগ দশমিকের পর বাম দিকে শূন্যগুলি হবে না, শুধুমাত্র আমরা 2কে দেব। আর দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, তাই আমরা একের গায়ে 3টে শূন্য দেব। আমরা দশমিকটিকে আমরা ভগ্নাংশে পরিণত করে নিলাম। এই ভাগটিকে যদি আমরা গুণে পরিণত করি কি পাবো? 25 যেমন ছিল সেরকমই থাকবে। ভাগটাকে গুণে পরিণত করে নিচের এই যে হরটি আছে এটিকে আমরা উপরে দেবো, অর্থাৎ 1000 হবে। আর উপরে এই লবটি হরে দেবো, তাহলে আমাদের ভাগটি গুণে পরিণত হয়ে যাবে। তো দেখো, এখন যদি আমরা এই সংখ্যাটিকে আরেকটু সমাধান করি কি পাবো? দেখো, 2 দিয়ে যদি আমরা উপরের এই অংশটিকে কাটি, 2 একে 2, 2 5-এ 10। দেখো, আমরা 10কে কেটে বাকি শূন্য দুটোকে কাটা হয়নি, তাই দুটো শূন্য এর পাশে দেবো, অর্থাৎ 500 হলো। 25কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 25-এ হয় 125 হবে। আর এই দুটো শূন্য আমরা পাশে বসিয়ে দেবো, অর্থাৎ এর সাথে এর গুণ করে আমরা এখানে বসিয়ে দেবো। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি এরকম। তো বন্ধুরা দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে দশমিক ভগ্নাংশে লেখো, অর্থাৎ এই সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে লিখতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই সংখ্যাটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কী পাবো? প্রথম ক্ষেত্রে দেখো, এই পার্সেন্টেজটি তোলার জন্য আমরা প্রথমে 13.65 যেমন ছিল সেরকম রাখবো, এবং এই পার্সেন্টেজটা তোলার জন্য কি করব? আমরা নিচে একটা 100 দেব। এবার পরে দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো? দশমিকের পর দুটি সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা দশমিকটাকে তোলার জন্য, বা এটি না করে তোমরা করতে পারো, দশমিকটাকে তোলার জন্য 13.65 করে নিচে 100 গুণ দশমিকের পর 2 ঘর আছে, আমরা 100 দিলাম। তো দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো? এখানে 1365 যেমন ছিল বসিয়ে দিলাম। একে গুণ করে আমরা কত পাবো? 1 পাবো। আর এর দুটি শূন্য আর এর দুটি শূন্য, মোট 4টে শূন্য দিয়ে দেবো। এবার দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি, এখানে 1365 আমরা দিয়ে দিলাম। আর এর একের পর কটি শূন্য আছে? 1টি, 2টি, 3টি, 4টি। আমরা ভাগ করলে কী করবো? 4 ঘর দশমিক বাম দিকে সরে আসবে। 1 2 3 4, 4 ঘর দশমিক বাম দিকে সরে আসলে এদিকে কোনো সংখ্যা নেই, মানে শূন্য দিলাম। এটি দেখো, এইখান থেকে এই অংশটি থেকে আরেকটুভাবে সমাধান করতে পারো। সেটি হচ্ছে কি, এইখান থেকে তোমরা এই দশমিকের পরিবর্তে 100 না দিয়ে তোমরা এখানে এরকমও করতে পারো। এখানে 13.65 ছিল আর নিচে 100 ছিল। এখানে তোমরা সমান দিয়ে এখানে 13.65 100 দিয়ে ভাগ করে দশমিক, এই 13-এর পর থেকে আরও 2 ঘর এদিকে সরবে, এখানে দশমিক দিয়ে এইভাবেও করে দেওয়া যেত। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো বা এই নিয়মে করতে পারো, দুটো যে কোনো একটু নিয়মে করলেই হবে। আর এটি হবে আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে 2 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে যে 50 থেকে 100-এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা লেখো যাদের গসাগু হবে 18। তো দেখো, আমরা এই অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 50 থেকে 100-এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা হলো কত? 54 ও 72। তো দেখো, এদের যদি আমরা গসাগু করি কত হবে? এখানে আমরা 54 লিখলাম আর হচ্ছে 72 করলাম। আমরা যদি 2 দিয়ে গেলে 2 27-এ 54 হয়, আর 2 36-এ 72 হবে। 9 দিয়ে গেলে 3 9 27, 4 9 36। অর্থাৎ গসাগু কত পাবো? গসাগু সমান সমান কত পাবো? দেখো, 9 গুণিত 2 গুণ 9 সমান 18। অর্থাৎ সংখ্যা দুটি কত পেলাম? 54 72। এক্ষেত্রে অন্য সংখ্যা হতে পারে একটা, তোমরা বুঝে। এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে গসাগু 18, সেক্ষেত্রে দেখো, অতএব 54 ও 72 এর গসাগু সমান 18। এই 54 আর 72 হলো আমাদের অ্যান্সার। তো দেখো, এটাকে তোমরা একটা করার সহজ উপায় আছে, সেটি হচ্ছে তোমাদেরকে গসাগু কত বলা আছে? 18। এই 54 72 না করে অন্য কোনো সংখ্যা করতে পারতো, যেমন ধরো 3 18 54, 4 18 72, 5 18 90। তোমরা 72 আর 90 করলে সেক্ষেত্রেও দেখতে গসাগু আমরা 18ই পেতাম। আবার দেখো,
ও 72 এবং 90 হতে অথবা 72 ও 90 হতে পারে। যেমন দেখো আমরা 72 আর 90 যদি গস করি কত পাবো? 18 দিয়েছে, 4 18 72, 5 18 90। তাহলে 72 ও 90 এর গসাগু সমান 18 এবং সংখ্যা দুটি 50 ও 100 এর মধ্যবর্তী। এই দুটি হবে, তাছাড়া এই দুটিও হতে পারে। পরে যে কোশ্চেনটি বলা হয়েছে দেখো, বিপরীত রাশি লেখো, -125 টাকা লাভ, এর বিপরীত রাশি লিখতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই সংখ্যাটি বিপরীত রাশি হচ্ছে, বিপরীত রাশি লেখো -125 টাকা, অতএব এর বিপরীত রাশি হবে, অতএব বিপরীত রাশি হলো 125 টাকা লাভ। শুধুমাত্র তোমরা কি করবে, এই যে মাইনাসটি আছে এই মাইনাসটি তুলে দিলেই হবে। যদি বলতো 125 টাকা লাভ, মাইনাসটি না থাকতো, তখন আমরা এখানে -125 টাকা লাভ লিখতাম। বিপরীত বললে শুধুমাত্র মাইনাস প্লাসটা চেঞ্জ করে দেবে, আর যে সংখ্যাটি যেমন থাকবে সব পুরোটি তোমরা লিখে দেবে, তাহলেই হবে। পরে 5 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, 5 নম্বরে বলা হয়েছে রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য কি? রেখা ও রশ্মির মধ্যে আমরা পার্থক্যটা লিখবো। দেখো, তো দেখো রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য হলো রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তো বলতে পারি কি, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। এটি হলো রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য। পরে যে কোশ্চেনটি আছে দেখো, দেখো 2-এর 1 থেকে যে কোশ্চেনটি দিয়েছে বলছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এই সংখ্যাটিকে আমাদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে 3.432, অর্থাৎ এখানে 4-এর পর থেকে অর্থাৎ 3 2 আমাদের হচ্ছে আবৃত দশমিক সংখ্যা আছে, এদিকে আমাদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই সংখ্যাটিকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি কী আছে, দেখো এখানে দশমিক তুলে করতে পারো, তাছাড়া দশমিকের আগে যে সংখ্যাটি আছে সেটিকে পূর্ণ সংখ্যা রেখেও করতে পারো। এক্ষেত্রে এই পূর্ণ সংখ্যা রেখে করাটাই সুবিধা হবে। তাই আমরা দশমিকের বাম দিকে রয়েছে, অর্থাৎ দশমিকের আগে কত রয়েছে, 3 রয়েছে, আমরা এই 3কে পূর্ণ সংখ্যায় দিলাম। আর এখানে 4-এর পর থেকে 3 থেকে আমাদের আবৃত দশমিকে রয়েছে, তাই আমরা এখানে 432 যেমন ছিল আমরা দিয়ে দিলাম। তো দেখো এখানে কত রয়েছে, এইখান পর্যন্ত আমাদের আবৃত দশমিক সংখ্যা, তাই এটিকে আমরা শুধুমাত্র 4কে মাইনাস করে দেব। পরে যেটি আছে দেখো, কটি সংখ্যার মাথার আমরা পৌনঃপুনিক আছে 2-এর 3 আছে, এই সংখ্যাটি যেহেতু পৌনঃপুনিক নেই, আমরা 9 9, আর এই সংখ্যাটি যেহেতু পৌনঃপুনিক চিহ্ন নেই তার কারণে এখানে একটি শূন্য দিয়ে দেবো আমরা। তো দেখো এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি পাবো 3 পূর্ণ যেমন ছিল থাকবে, আর আমরা 432 থেকে যদি 4 মাইনাস করি কত পাবো, 428 পাবো। আর এখানে দেখো 990 যেমন ছিল আমরা এখানে দিলাম, উপর নিচে যদি আমরা 2 দিয়ে কাটি কারণ 2 2 4 হবে, 2 1 2 হবে, 2 4 8 অর্থাৎ 214 পেলাম, 2 4 8, 2 9 18, 2 5 10, 495 পেলাম। অতএব অ্যান্সার কত পেলাম আমরা, 3 পূর্ণ 214/495। এটি আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে তোমার বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব 20.5 কিমি। সাইকেলে ওই পথ যেতে তোমার 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তোমার
সাইকেলের গতিবেগ কত। দেখো গতিবেগ হচ্ছে পার ঘন্টা বের করতে হয়, অর্থাৎ তো 1 ঘন্টায় কতটা দূরত্ব যেত সেটা তোমাকে নির্ণয় করতে হয়। কোনো কিছুর গতিবেগ নির্ণয়, সাইকেল বলো কোনো গাড়ির বলো, যেক্ষেত্রে আমরা গতিবেগ যদি কোনো কিছু নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের পার ঘন্টায় নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা এটি 1 ঘন্টা কত কিমি দূরত্ব যায় সাইকেলে করে সেটি নির্ণয় করলে আমরা সাইকেলের গতিবেগ পেয়ে যাব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো মোট সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ কত 1 ঘন্টা 15 মিনিট বলতে কী বোঝায়, এক ঘন্টা 15 মিনিট সমান 1 × 60, অর্থাৎ 60 মিনিটে যেহেতু এক ঘন্টায় আমরা ঘন্টাটাকে মিনিটে নিয়ে এলাম 60 দিয়ে গুণ করে, আর এখানে 15 মিনিট ছিল আমরা 15 মিনিট লিখলাম, 60 মিনিট যুক্ত 15 মিনিট সমান আমরা কত পেলাম 60 আর 15 যোগ করলে আমরা কত পাবো 60 15 যোগ করলে আমরা 75 পাবো, 5 আর আছে 6 আর 1 7, অর্থাৎ কত পেলাম 75 মিনিট পেলাম। তো দেখো আমরা এখানে করতে পারি কত 75 মিনিট, এটা আমরা আছে 1 ঘন্টা 15 মিনিট সময় 75 মিনিট। পরে কি বলা হয়েছে দেখো, মোট দূরত্ব 20.5 কিমি। দেখো এখানে ঘন্টাকে যেহেতু আমরা মিনিটে নিয়ে এসেছি তাই আমরা এটাকে কিমিটাকে আমরা মিটারে নিয়ে আসবো। কিমিকে মিটারে নিয়ে আসতে করতে হলে কী করতে হবে, দেখো একে আমরা মিটার থেকে কিলোমিটার কত, মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার, অর্থাৎ 1000, অর্থাৎ বলতে পারি 20.5 ইন্টু 1000 মিটার সমান কত পাবো আমরা, গুণ করলে কি দশমিক এদিকে 3 ঘর সরে যাবে, অর্থাৎ আমরা যদি 20.5কে আমরা 1000 দিয়ে গুণ করি কত দেখো পাবো 25, দশমিকটা ওটার জন্য 10 আর এখানে হচ্ছে 1000, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, তাহলে আমরা কত পাবো, এ গুণ করলে পাবো 205 আর 2 শূন্য, অর্থাৎ কত 20,500 মিটার পাবো, অর্থাৎ মোট দূরত্ব কত 20,500 মিটার। অতএব আমাদেরকে এবার নির্ণয় করতে হবে কি 1 ঘন্টা কত যায়, অর্থাৎ 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। অতএব আমরা বলতে পারি সময় যেটা আছে কি মিনিটে, মিনিট, আর দূরত্ব কিসে আছে, মিটারে আছে, মিটার, দূরত্ব সমান এত মিটার। অতএব বলতে পারি কি 75 মিনিটে যাচ্ছে কত মিটার, 20,500 মিটার, আর 60 মিনিটে যাবে কত মিটার, এটা আনসার। অতএব বলতে পারি 75 মিনিটে যায় 20,500 মিটার, 1 মিনিটে যায় 20,500 ডিভাইডেড বাই 75, আর 60 মিনিটে যাবে কত, তো 60 মিনিটে যায় অর্থাৎ 1 ঘন্টায় যায় কত 20,500 ইন্টু 60 ডিভাইডেড বাই 75। তো দেখো আমরা যদি এটাকে 25 দিয়ে কাটি কত পাবো, দেখো দুটি সংখ্যা নিলে ছোটো, তিনটি সংখ্যা নিলে 205, অর্থাৎ 3 25 75, 8 25 200 হবে 5, আর থাকলে এখানে 50, 25 দুগুণে 50, অর্থাৎ কত পেলাম 820 পেলাম। এটা 25 দিয়ে কেটে আমরা 820 পেলাম, 3 1 3, 3 20 60 হবে। এটাকে যদি আমরা গুণ করি কত পাবো, দেখো 2 2 4 হবে, আর 8 দুগুণে কত হবে 16, আর এর একটি শূন্য আমরা পাশে বসিয়ে দেবো, অর্থাৎ কত 16,400 মিটার, 16,400 মিটার পাবো। অতএব 16,400 মিটার সমান 16,400 মিটারকে যদি আমরা কিলোমিটার নিয়ে যাই কি হতো, এক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, এইখানে দেখো এখানে 16,400 ডিভাইডেড বাই 1000, দশমিক 3 ঘরের দিকে সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ কি 16 দশমিক বলতে পারি কত 16.400 বা 16.4 কিমি। অতএব অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, অতএব সাইকেলের গতিবেগ 16.4 কিমি।
এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে সমীরবাবু তার মাসিক আয়ের 60% সংসার খরচ, 15% বাড়ি ভাড়া এবং 10% ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ করেন এবং বাকি 2400 টাকা সঞ্চয় করেন। সমীরবাবুর মাসিক আয় কত? তিনি কত টাকা সংসার খরচ করেন? এই দুটি অ্যান্সার আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সমীরবাবু তার মাসিক আয়ের সংসার খরচ, বাড়ি ভাড়া ও ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মোট খরচ করেন কত? 60%, 15% প্লাস 10%, অর্থাৎ মোট 85% বা 85%, অর্থাৎ কত? 85/100। তোলার জন্য নিচে 100, এত অংশ তিনি খরচ করেন। ধরি মোট আয় এক অংশ, অতএব সঞ্চয় করেন কত? সঞ্চয় করেন 1 মাইনাস 85/100, বা এটিকে যদি আরেকটু সমাধান করি, 100-র সঙ্গে 1 গুণ করলে হতে হবে 100 মাইনাস উপরে যেমন 85 ছিল আমরা বসিয়ে দিলাম, আর লসাগু 100কে আমরা নিচে রেখে দিলাম, এত অংশ। 100 থেকে 85 বাদ গেলে কত হবে? 15/100 অংশ। অতএব 100 টাকায় সঞ্চয় করেন 15 টাকা। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো? তো দেখো এখানে বলা আছে 15 টাকা সঞ্চয় করে, যখন আয় হয় 100 টাকা, 2400 টাকা সঞ্চয় করবেন কত টাকা আয় হলে, অর্থাৎ তার আয়টা আমরা পেয়ে যাব। দেখো সঞ্চয়ের সাথে যদি সঞ্চয় বাড়ে তাহলে আয়ও বাড়বে, অতএব আমরা বলতে পারবো সঞ্চয়ের সাথে, বা তোমরা ত্রৈরাশিক পদ্ধতিতে না করে তোমরা ডাইরেক্ট এইভাবে করে দিতে পারো, 15 টাকা সঞ্চয় করেন, তো 15 টাকা সঞ্চয় করেন 100 টাকা আয়ে, 1 টাকা সঞ্চয় করেন 100/15 টাকা আয়ে, এবং তিনি 2400 টাকা সঞ্চয় করেন, অর্থাৎ 2400 টাকা সঞ্চয় করেন কত টাকা আয় হলে? 1 টাকা। দেখো এখানে যখন আমাদের 15 টাকা সঞ্চয় করছে 100 টাকা আয় হলে, 1 টাকা সঞ্চয় করবে, তো এক্ষেত্রে আয়ের পরিমাণটা কম হবে 1 টাকা সঞ্চয় করলে, সেক্ষেত্রে ভাগ হয়েছে। যখন 2400 টাকা সঞ্চয় করছে তখন 1 টাকা সঞ্চয় করতে গেলে যে পরিমাণ আয় করতে হয়, 2400 টাকা সঞ্চয় করতে গেলে তার থেকে অনেক বেশি পরিমাণে আয় করতে হবে। তাহলে বেশি হলে কি গুণ হবে? 100 ইন্টু 2400 ডিভাইডেড বাই 15 যেমন ছিল আমরা দিলাম। তো দেখো এখন যাতে আমরা উপর নিচে সংখ্যাগুলি কেটে দিই, কী পাবো? দেখো এখানে পাবো 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে 5 3 15, আর এখানে 3 3 8 24, আর এই দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, কেটে দিলাম। তো দেখো এখানে 8 দুগুণে কত হবে? 16, একটা শূন্য আর এই দুটো শূন্য, মোট 3টে শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 16,000 টাকা আয়। অতএব বলতে পারি সমীর বাবুর আয় 16,000 টাকা। এটি হলো সমীরবাবুর আয়। সমীরবাবুর আয় হলো 16,000 টাকা। পরে কি বলা হয়েছে দেখো, পরে বলা হয়েছে সমীরবাবু মাসিক আয়ে তিনি কত টাকা সংসার খরচ করেন। তিনি মোট আয়ের 60% সংসার খরচ করেন। অতএব মোট আয় কত? 16,000 এর 60% সমান 16,000 ইন্টু
60/পার্সেন্টেজ, ওটার জন্য 100, এই 0 0 করে এই 0 সাথে 0, 6 16 কত হবে, 6 16 সাথে 6 গুণ করলে হবে 96, আর এই দুটো 0 অর্থাৎ 9600 টাকা। অতএব তিনি সংসার খরচ করেন 9600 টাকা। তো দেখো আমরা এখানে কি পেলাম, সমীর বাবুর আয় পেলাম কত, 16,000 টাকা, এবং তিনি সংসার খরচ করেন কত, 9600 টাকা। এই দুটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি কি বলা আছে দেখো, বলছে একজন দোকানদার 90টি 10 টাকার মুদ্রা, 120টি 5 টাকার মুদ্রা, 150টি 2 টাকার মুদ্রা ও 210টি 1 টাকার মুদ্রা পৃথক পৃথকভাবে সমসংখ্যক মুদ্রা কয়েকটি প্যাকেটে রাখতে চান। কমপক্ষে কতগুলি প্যাকেটে মুদ্রাগুলি ভর্তি করা যাবে এবং প্রত্যেক প্রকার মুদ্রা কটি করে প্যাকেট হবে, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 10 টাকা, 5 টাকা, 2 টাকা ও 1 টাকার মুদ্রার সংখ্যা দাদা 90টি, 120টি, 150টি, 210টি, অর্থাৎ 10 টাকা 90টি, 5 টাকার হচ্ছে 120টি, 2 টাকার 150টি, 1 টাকার হচ্ছে 210টি। অতএব মুদ্রার সংখ্যার গসাউ কত, গসাউ করলে কি আমরা পাবো, আমরা প্রত্যেক প্যাকেটের সমসংখ্যক মুদ্রার সংখ্যা পাবো। সেই জন্য আমরা সংখ্যাগুলো কি করলাম, যেহেতু বলা হয়েছে প্রত্যেক প্যাকেটের মুদ্রার সংখ্যা সমসংখ্যক হতে হবে, সেই জন্য আমরা কি করলাম, এই প্রত্যেকটি টাকার সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব। তো দেখো প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে যাবে, 2 45-এ 90 হয়, 2 60-এ 120, 2 75 150 হয়, আর হচ্ছে 105 দিয়ে গিয়ে 210 হবে। প্রত্যেকটি সংখ্যা এবার আমরা 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 5 9 45, 5 12 60 হয়, 5 15 75 হয়, এবং 5 21-এ কত হবে, 105 হবে। দেখো প্রত্যেকটি সংখ্যা 3 দিয়ে যাবে, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15 এবং 3 7-এ 21। দেখো আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, অতএব বলতে পারি গসাগু সমান 2 × 3 × 5 সমান কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 6 কত পাবো, 30। অতএব গসাগু আমরা পেলাম কত, 30। পরে দেখো অতএব আমরা পেলাম কত দেখো, 10 টাকা প্রত্যেকটি প্যাকেটে সমসংখ্যক মুদ্রা, অর্থাৎ প্রতি প্যাকেটে 30টি করে মুদ্রা থাকবে। অতএব বলতে পারি 10 টাকার মুদ্রার, অতএব 10 টাকার মুদ্রার প্যাকেট হবে 10 টাকার মুদ্রা কটা বলে, 90টি মোট মুদ্রা সংখ্যা বলা হয়েছিল। তো দেখো আমরা 90কে যদি 30 দিয়ে ভাগ করি কত পাবো, অতএব সমান সমান কত পাবো, 3টি প্যাকেটে রাখা যাবে 10 টাকার মুদ্রাটি। অতএব আর কি, 5 টাকার মুদ্রার প্যাকেট সংখ্যা হবে কত, 5 টাকার মুদ্রা কটা বলা হয়েছিল, 120টি। সেক্ষেত্রে আমরা 120/30 সমান কত পাবো, 4টি। এবং 2 টাকার মুদ্রার সংখ্যার প্যাকেট কত হবে, 150/30 সমান 5টি। এবং 1 টাকার মুদ্রার সংখ্যার প্যাকেট হবে কত, 210/30 সমান 7টি। তো দেখো আমাদের এখানে প্রশ্ন কি পড়া আছে, বলা হয়েছে যে কমপক্ষে কতগুলি প্যাকেটে মুদ্রাগুলি ভর্তি করে রাখা যাবে। আমরা অ্যান্সার হিসেবে, অতএব কমপক্ষে 3টি 4টি 5টি ও 7টি, 3 + 4 + 5 + 7, 7 আর 5-এ 12, 12 আর 4 16, আর 3-এ মোট কত, 19টি প্যাকেটে মুদ্রাগুলি ভর্তি করে রাখা
যাবে, 19টি প্যাকেটে মুদ্রাগুলি ভর্তি করে রাখা যাবে। এবং কি বলা পরে প্রশ্নটি করা আছে কি, যে প্রত্যেক প্রকার মুদ্রার কটি করে প্যাকেট হবে। অতএব 10 টাকার মুদ্রার 3টি প্যাকেট, 3টি, 5 টাকার মুদ্রার 4টি এবং 2 টাকার মুদ্রার 5টি ও 1 টাকার মুদ্রার 7টি প্যাকেট, 1 টাকার মধ্যে 7টি প্যাকেট হবে। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 7 সেমি, 11 সেমি। তো দেখো এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 7 সেমি ও 11 সেমি। ধরো এই একটি ত্রিভুজ, এরকম একটি যদি ত্রিভুজ হয় যার নিচের ভূমিটি হবে 11 সেমি এবং এটি যদি 7 সেমি হয়, এটি 7 সেমি আর এটি হবে 6 সেমি, 6 সেমি। তো ত্রিভুজের পরিসীমা মানে কি, পরিসীমা মানে এই 3টি বাহুর যোগফল হবে পরিসীমা। অতএব বলতে পারি, প্রথমে আমাদের যেহেতু পরিসীমা নির্ণয় করতে হতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো অতএব ত্রিভুজের পরিসীমা কত আমরা পাবো, পরিসীমা পাবো 6 সেমি প্লাস 7 সেমি প্লাস 11 সেমি। এগুলিকে আমরা যোগ করলে কি পাবো, 6 7 6 13, 13 আর 11 কত হবে, 13 আর 11 মোট হবে 24 সেমি। 24 সেমি হলো পরিসীমা। অতএব আমরা বলতে পারি কি, বিষম বাহু, কেন বিষম বাহু বলা হলো, কারণ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পৃথক পৃথক, এটি 11, এটি 6, এটি 7, সে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেহেতু আলাদা, সেই জন্য এটিকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। অতএব বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেমি। পরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল, আবার বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমরা, প্রথমে তাহলে আমাদের অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। অতএব পরিসীমা 24 সেমি হলে অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে বুঝিয়ে থাকি। অর্ধ পরিসীমা এস সমান সমান কত হবে, 24/2, অর্থাৎ অর্ধ পরিসীমা 24কে যদি 2 দিয়ে ভাগ করতে কত পাবো, 12 সেমি পাবো। অর্থাৎ আমরা এস সমান সমান কত পাবো, 12 সেমি। অর্থাৎ ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা কত পেলাম, 12 সেমি। অতএব আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কি নির্ণয় করব, তে ক্ষেত্রফল সমান √/s ইন্টু এস মাইনাস প্রথম বাহু। প্রথম বাহু বলতে আমরা কি বুঝি, প্রথম বাহু আমাদেরকে বলা হয়েছে 6 সেমি, 6 দিলাম গুণিতক এস মাইনাস দ্বিতীয় বাহু আমরা কত পেয়েছি, দ্বিতীয় বাহু হচ্ছে 7 সেমি, আমরা 7 দিলাম, আর গুণিতক তৃতীয় বাহু অর্থাৎ এস মাইনাস 11। তো এটিকে যদি আরেকটু সমাধান করি, কত √/s, এর মান কত পেয়েছি আমরা, এর মান পেয়েছি 12, অর্থাৎ
12 ইন্টু 12 মাইনাস 6 ইন্টু 12 মাইনাস 7, আমরা এসের পরিবর্তে মানটি বসাবো 12 দেব, অর্থাৎ 12 মাইনাস 11। এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো দেখো, 12 ইন্টু 12 থেকে 6 বাদ গেলে আমরা 6 পাবো, 12 থেকে 7 বাদ গেলে আমরা 5 পাবো, ইন্টু এখানে কত পাবো 1 পাবো, 12 থেকে 11 বাদ গেলে আমরা 1 পাবো। তো দেখো এখানে এই অংশটিকে যদি আমরা আরেকটু সমাধান করি, 12কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি কত পাবো, 12 2 6 12 2 3 6, অতএব 2 ইন্টু 2 ইন্টু 3, 6কে ভাঙলে আমরা পাবো, এই 6কে যদি ভাঙি 2 ইন্টু 3 পাবো, আর 5কে আমরা 5 যেহেতু মৌলিক সংখ্যা আমরা 5কে ভাঙতে পারবো না, তাই ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দেবো ইন্টু 1। এবার দেখো এটিকে সমাধান, এখানে 2 আমরা জোড়া পেয়েছি আর এই 3-এর সাথে 3 পেয়েছি, তো সেক্ষেত্রে যেহেতু এটা জোড়া সংখ্যা পেয়েছে তাহলে এগুলো রুটের বাইরে চলে আসবে, 2 ইন্টু আর এইখান থেকে একটি আমরা 3 পাবো, রুটের বাইরে এলো, আর রুট ওভার কী থাকলো, রুট ওভার এখানে 2 আর এখানে একটি 5 পড়ে রইল, 2 ইন্টু 5 ইন্টু এখানে 1, এদিকে গুণ করলে কত, 3 দুগুণে কত পাবো 6, রুট 5 দুগুণ 10, 10 একে কত পাবো 10। এটি হচ্ছে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব বলতে পারি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল 610 বর্গ সেমি। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, মা তোমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন, অর্থাৎ 2.5 কিগ্রা ডাল কিনে আনার কথা বলা হয়েছে। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাবে হিসাব করে, অর্থাৎ 2.5 পারবে তোমাকে দোকানে কত টাকা নিয়ে যেতে হবে। তো প্রথমে 2.5 কিগ্রা ডালের দাম আমরা নির্ণয় করে নেব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 62.50 টাকা, অর্থাৎ 2.5 কিগ্রা ডালের দাম 62.50 ইন্টু 2.5 টাকা। এটিকে যদি আরেকটু সমাধান করে কি পাবো, 62.50, দশমিকটা তোলার জন্য নিচে 100, কারণ দশমিকের পর এক ঘর দু ঘর আছে, তাই একের গায়ে দুটো শূন্য দিলাম, এখানে 25 দিলাম। দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর আছে একটি সংখ্যা, তাই এখানে একটা শূন্য দেব। তো এখানে দেখো আমরা যদি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই, তাহলে এখানে কত পাবো দেখো, এখানে 25 একে 25, 4 25-এ কত পাবো 100, তাহলে আমরা কত পেলাম 625/4 পেলাম। এটিকে যদি আমি আরেকটু সমাধান করি কি পাবো দেখো, 4 দিয়ে আমরা 625-কে ভাগ করলে কত পাবো, 4 দিয়ে আমরা 625-কে ভাগ করলে 4 একে 4 পাবো, 2 2 4 5-এ কত পাবো 20, এখানে 2 5 4 6 24, 4 6 24 পেলাম, এখানে 1 হলো, দশমিক দিয়ে আমরা এখানে 0 নিলাম, 4 2-এ কত হলো 8 হলো, এখানে মাইনাস করে আমরা 2 পেলাম, দশমিকের জন্য আরেকটা 0 হলো, 4 5-এ কত পেলাম 20, অর্থাৎ 156.25 টাকা। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, 156.25 টাকা নিয়ে দোকানে যাব। তো 4-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে সংখ্যা রেখায় যোগ করো -9 -6 ও +5। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে আমরা সবার প্রথমে এমনি সাধারণ যোগ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা অঙ্কটিকে আমরা প্রথমে সমাধান করে দিচ্ছি, তারপর আমরা সংখ্যা রেখার মাধ্যমে সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো অতএব -9 যোগ করতে বলা হয়েছে, প্লাস দিলাম -6 +5,
তো ঠিক আছে, সমাধান করলে কি -9 প্লাসে মাইনাসে -6 আর প্লাসে প্লাসে +5। দেখো প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, তাই প্লাস হয়েছে। তো দেখ এখানেও -9 আছে, -6 আছে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়। প্লাস হলে কী হবে, সংখ্যা দুটি যোগ হবে, বা 9 আর 6 যোগ করলে কত হবে 15। চিহ্নটি এখানে মাইনাসের হবে, অর্থাৎ -15 হলো। আর হচ্ছে এখানে কত রয়েছে +5। তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 15 থেকে যদি আমাদের 5 বাদ যায় কী হবে 10 থাকবে। কিন্তু এই 15টি বড়, সেই এর চিহ্নটি মাইনাস আছে বলে আমরা এখানে মাইনাস দেবো। তো দেখো এটিকে যদি আমরা সংখ্যা রেখার সমাধান করি কী পাবো দেখো। তো দেখো সংখ্যাটিকে আমরা খাতার মধ্যে, সংখ্যা রেখাটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদের প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে -9। তো প্রথমে আমরা -9 নেব। তো দেখো -9 নিলে আমরা কি পাবো, -9 বলতে আমরা এখানে বুঝি এখানে শূন্য থেকে আমরা বাম দিকে আসবো। দেখো ডান দিকের ঘরগুলি সব প্লাস হয় আর বাম দিকেরগুলো মাইনাস হয়। এখান থেকে আমরা -9 বলতে আমরা এখান পর্যন্ত আসবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে এখান পর্যন্ত আমাদের যেটি হলো সেটি হচ্ছে -9 এলাম। তার সাথে আর কত যোগ প্লাস করতে বলেছে আমাদের, বলা হয়েছে এখানে -6, অর্থাৎ -9 পর যদি আরও -6 যোগ করে আমরা কত পাবো, এখান থেকে -6 অর্থাৎ 9 পর যদি আমরা 6 যোগ করি কত হবে 15 হবে। তো দেখো এইখানটা এসে আমরা -9 পেয়েছি। তো এখানে এসে আমরা কত পেলাম -15 পেলাম। 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এর হচ্ছে -6। এরপর আমাদেরকে কী বলা হয়েছে দেখো, এরপর আমাদেরকে বলা হয়েছে +5, অর্থাৎ +5 বলতে কি আমরা ডান দিকে যাব। এখান পর্যন্ত এসে আমার কত হয়েছে, এখান পর্যন্ত এসে আমাদের হয়েছে 15। এখান থেকে যদি প্লাস ডান দিকে অর্থাৎ 5 ঘর যায় আমরা কত পাবো দেখো, মাইনাস করলে আমরা 10 পাবো। সেক্ষেত্রে আমরা এইখান পর্যন্ত আসবে। তো দেখো এখন পর্যন্ত সংখ্যা রেখা আমরা নির্দিষ্ট মান কত পেলাম, এইখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স কত আছে, আমরা প্লাস করে যে ডিস্টেন্সটি পেলাম সেটি হচ্ছে 10। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত আমাদের মোট ডিস্টেন্স কত আছে, মোট ডিস্টেন্স আছে -10। অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। সংখ্যা রেখা স্থাপন করে আমরা অ্যান্সার কত পেলাম -10। আর এটি আমরা সমাধান করেও -10 পেয়েছি। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে দেখো আমাদেরকে যেটা দেওয়া আছে সরল করতে বলা হয়েছে, সরল করো 40-এর বিপরীত সংখ্যা -14 এর বিপরীত সংখ্যা -16। তো এটিকে আমাদেরকে সরল করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা সরল করে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব 40-এর বিপরীত সংখ্যা বলতে কি -40, এই মাইনাসটি আমরা এখানে দিলাম। -14-এর বিপরীত সংখ্যা হচ্ছে +14, আর এখানে এই মাইনাসকে আমরা এখানে দিলাম, আর এখানে হচ্ছে -16 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। এটিকে যদি সমাধান করি কত পাবো, -40 প্লাসে মাইনাসে -14 মাইনাসে মাইনাসে +16। তো দেখো এখানে মাইনাসে মাইনাসে +14 আর 40 যোগ করলে আমরা কত পাবো 54 পাবো। আর এই মাইনাসটি বসবে এখানে, আর এখানে +16 যেমন ছিল বসবে। তো দেখো 54 থেকে, অর্থাৎ 54 থেকে যে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা 16 বাদ দিই কত পাবো 8 দিতে 14, হাতে 1 2 3, অর্থাৎ কত 38 পেলাম। যেহেতু এই মাইনাস চিহ্নটি বড়, অর্থাৎ 54 সংখ্যাটি বড় এবং তাহলে এর চিহ্নটি বসবে এখানে কত আছে মাইনাস, তাই আমরা মাইনাস দিলাম। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে বলা হয়েছে দেখো যোগের সংযোগ নিয়ম যাচাই করো। -10, -6 ও -4 এটি যোগের সংযোগ নিয়মে যাচাই করে দেখতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। -10, -6 ও -4 যোগের সংযোগ নিয়ম যাচাই করে পাই। অতএব বলতে পারি কি -10 প্লাস -6, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস -4
ইকুয়াল -10 প্লাস -6 প্লাস -4। তো দেখো প্রথমে আমরা এই দুটোকে নিয়ে একটা জোর করেছি, পরে দেখো শেষ দুটোকে নিয়ে করেছি। তো এটিকে যদি আমরা সমাধান করি কি পাবো দেখো, বা প্রথমে আমরা বন্ধনীর ভিতরে কাজ করব, সেক্ষেত্রে -10 প্লাসে মাইনাসে -6 প্লাস হলো, আর এখানে আমার কত -4 ইকুয়াল সাইন দিয়ে দিলাম, এখানে -10 যেমন ছিল দিয়ে দিলাম, প্লাস এখানে দেখো এখানে আছে -6 প্লাসে মাইনাসে -4, বা মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 10-এর সাথে 6 যোগ করলে কত হবে 16 হবে, কিন্তু চিহ্নটা মাইনাসেরই হবে। পরে দেখো প্লাসে মাইনাসে -4 হলো, পরে এখানে দেখো ইকুয়াল সাইন দিলাম, এখানে -10 ছিল, -10 রাখলাম, আর এখানে প্লাস ছিল প্লাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -6 কত হবে 10 হলো, বা মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 16-এর সাথে 4 যোগ করলে কত 20 পাবো, চিহ্নটা এখানে মাইনাসের হবে, ইকুয়াল দিলাম, এখানে -10 হলো, প্লাসে মাইনাসে -10। তো দেখো বা এখানে -20 হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -20 হলো। তো দেখো আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান পেলাম, ইকুয়াল পেলাম। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে আমাদের 5-এর দাগে কোশ্চেনে বলছে একটি চতুস্তলকের শীর্ষবিন্দু প্রান্তিকী ও তল সংখ্যা কটি এবং এর তল কী ধরনের জ্যামিতিক চিত্র আছে। দেখো এর হচ্ছে 5-এর 1-এর দাগের অ্যান্সারগুলি এখানে দেওয়া রয়েছে। এর 4টি হচ্ছে শীর্ষবিন্দু আছে, প্রান্তিকী আছে 6টি, এবং 6টি, এবং 4টি হচ্ছে পরে যেটা কোশ্চেন দেওয়া আছে সেটি হচ্ছে কি তল সংখ্যা আছে কত 4টি, অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। পরে দেখো আমাদের 2 নম্বরে যে আমরা এই 2 নম্বরের কোশ্চেনটি করে দেবো, সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝি, দেখো আমরা সমান্তরাল সরলরেখা কাকে বলে সেই সংখ্যাটি আমরা লিখে দিচ্ছি 5-এর 2 আমরা অ্যান্সার কি লিখতে পারি, যে কোনো বিন্দু দিক পরিবর্তন না করে সমতলে গতিশীল থাকলে তার সঞ্চারপথকে সরল রেখা বলে, সরল রেখা বলা হয়। ধরো এই একটি সরলরেখা, এর এইরকম ধরো একটি সরলরেখা, এটি এরকম সরলরেখা তোমরা পেন্সিলের সাহায্যে এবং আমি পেনের সাহায্যে করে দিচ্ছি এ বি, এটি হলো একটি সরলরেখা। কোনো বিন্দু কি বলে দিক পরিবর্তন না করে সমতলে গতিশীল থাকলে তার সঞ্চারপথকে বলা হয় সরলরেখা। পরে কোশ্চেনটি দেখো, প্রথমে যে 3 নম্বরের কোশ্চেনটি দেখো বলছে একটি চঙের কটি তল, এটি কি ধরনের এবং একটি চঙের চিত্র অঙ্কন করো। তো দেখো আমি প্রথমে তোমাদের চঙের চিত্রটা অঙ্কন করে দিচ্ছি, তারপরে তার কটি তল আছে এবং কি ধরনের তলগুলি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে এরকম একটি চং হবে, তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যে আঁকবে। এটি একটি চং,
এই তলটি সমতল হয়, এটি সমতল, সমতল। এই অংশটি হয় বক্রতল, বক্রতল। আর এই নিচের অংশটি হয় সমতল, তল। অতএব বলতে পারি আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি যে চোঙের মোট 3টি তল, একটি বক্রতল ও 2টি সমতল। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে কোশ্চেনটি দেওয়া বলছে শঙ্কুর কটি তল এবং চিত্র সহজে শঙ্কুর উদাহরণ দাও। তো দেখো আমরা এখানে অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। এটি একটি শঙ্কুর চিত্র। সেক্ষেত্রে আমরা কি পাবো, এই অংশটিকে আমরা বক্রতল পাবো। শঙ্কুর করলে আমরা এই অংশটি, এটি শঙ্কুর একটি চিত্র এবং এর এই অংশটি কি হবে, এটি হবে বক্রতল, বক্রতল। আর এইখানের এই অংশটিকে আমরা কি পাবো, এই নিচের এই অংশটি সমতল থাকবে, তাই একটি হবে সমতল, সমতল। তাহলে মোট তল কটা পেলাম দেখো, একটি বক্রতল পেলাম, একটি সমতল পেলাম। অতএব আমরা বলতে পারি শঙ্কুর মোট তল সংখ্যা হলো 2টি, একটি বক্রতল ও একটি সমতল। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের সেটের অঙ্কগুলি আমরা পরের ক্লাসে